তোমরা যারা ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের যাদের দর্শন বা ফিলোসফি সাবজেক্টটি রয়েছে, আজকে ক্লাসটা শুধুমাত্র তোমাদের জন্যই। আজকের ক্লাসে আমি তোমাদের যুক্তিবিদ্যা বা ইন্ট্রোডাকশন টু লজিক এই ফার্স্ট ইউনিট থেকে সেকেন্ড টপিক পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা, এই টপিকটি থেকে 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দুটি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা দেখে নাও। আমি সরাসরি প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ আজকের ক্লাসের, একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি যদি পরীক্ষায় আসে কিভাবে গুছিয়ে উত্তরটি লিখবে দেখে নাও। উত্তর: নিরপেক্ষ বচনের 4টি অংশ। নিরপেক্ষ বচনের কটি অংশ? মূলত 4টি অংশ। একটা হচ্ছে পরিমাণক বা মানক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। পরিমাণক অর্থাৎ পরিমাণক আমরা কাকে বলবো? প্রতিটি আদর্শ আকারের নিরপেক্ষ বচন সকল, কোনো, কোনো কোনো প্রভৃতি শব্দ বা শব্দগুচ্ছের কোনো একটি দ্বারা শুরু হয়। এই শব্দ বা শব্দগুচ্ছ বচনের পরিমাণ নির্দেশ করে। এই পরিমাণ নির্দেশক শব্দগুলো কি কি? পরিমাণক বলা হয়। এই পরিমাণ নির্দেশ করে বলে এই শব্দগুলিকে পরিমাণক বলা হয়। ধরো সকল কাক হয় কালো। সকল শব্দটি তাহলে কি? এখানে এ বচন, সকল শব্দটি হলো এখানে পরিমাণক অর্থাৎ পরিমাণক শব্দ। উদ্দেশ্য: প্রতিটি বচনের যার সম্বন্ধে অর্থাৎ যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি উদ্দেশ্য বলা হয়। মানে যে পদ সম্বন্ধে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি উদ্দেশ্য বলা হয়। অর্থাৎ আমি যেমনটা বললাম যে সকল কাক হয় কালো, অর্থাৎ স্বীকার করা হচ্ছে যে সকল কাক অর্থাৎ সমস্ত কাক হয় কালো। এখানে তাহলে উদ্দেশ্য কি হয়? তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে যার সম্বন্ধে বলা হচ্ছে, এখানে উদ্দেশ্য হচ্ছে কাক, কাকটা এখানে উদ্দেশ্য। সংযোজক: সংযোজক প্রতিটি বচনের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্বন্ধ স্থাপনকারী একটি চিহ্ন বা সংকেত সূচক শব্দ। অর্থাৎ সকল কাক হয় কালো, এখানে হয় শব্দটি কি? এখানে সংযোজক শব্দ। এখানে যদি নয় বলতাম সেক্ষেত্রেও হয় বা নয়, এটি কিন্তু সংযোজক হিসেবে ব্যবহৃত হতো। সংযোজক শব্দ এটি। এখানে সংযোজক সম্বন্ধে তোমরা শব্দ সম্বন্ধে বা সংকেত চিহ্ন সম্পর্কে ভালোভাবে তোমরা পড়বে। প্রাকল্পিক এবং বৈকল্পিক ন্যায় যখন গঠন করবে, ওই প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় কিন্তু সেই সংযোজক বা সংকেত চিহ্ন কিন্তু ভালোভাবে তোমাদের মনে রাখতে হবে। এরপর বিধেয়: প্রতিটি নিরপেক্ষ বচনের উদ্দেশ্য সম্বন্ধে যাকে স্বীকার বা অস্বীকার করা হয় তাকে কি বলা হয়? বিধেয় পদ। অর্থাৎ তাকে বিধেয় পদ বলা হচ্ছে। অর্থাৎ সকল কাক হয় কালো, অর্থাৎ কালো কি হচ্ছে? এখানে বিধেয় পদ। আরেকটি উদাহরণ রয়েছে, কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান। এখানে কোনো কোনো হচ্ছে পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক, বিধেয়। অর্থাৎ কোনো কোনো শব্দটি কি হচ্ছে? পরিমাণক শব্দ, ছাত্র হচ্ছে এখানে উদ্দেশ্য, কারণ ছাত্রকেই কিন্তু এখানে বলা হচ্ছে, কারণ কোনো কোনো ছাত্র কি হয় বুদ্ধিমান। আর হয়টা কি এখানে সংযোজক শব্দ, আবারও বললাম, বুদ্ধিমান হচ্ছে বিধেয়। এরপর তোমরা দ্বিতীয় প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন তোমরা কি দেখতে পাচ্ছ? বৈধ যুক্তি বলতে কি বোঝো? উদাহরণ দাও। অর্থাৎ বৈধ যুক্তি তোমাদের উদাহরণ দিতে হবে। বৈধ যুক্তির আকার কি, বা বৈধ যুক্তির আকার বলতে কি বোঝো? প্রশ্নটি যেভাবেই আসুক না কেন উত্তর কিন্তু এক হবে। তোমরা উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিভাবে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখে আসবে পরীক্ষায়। বৈধ যুক্তি: বৈধ যুক্তি বলতে বোঝায় সেই যুক্তিকে যার সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতির নিয়ম অনুসরণ করে হেতুবাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। উদাহরণ হিসাবে কি বলা যায়? উদাহরণ: কোনো মন্ত্রী নয় পুরুষ, কোনো কি মন্ত্রী নয় পুরুষ, সকল স্ত্রীলোক হয় মন্ত্রী। এটি হচ্ছে এ বচন, এটি সত্য হবে, এটা মিথ্যা নয়। এটি ঠিকই রয়েছে, এটা মিথ্যা হবে। অতএব কোনো মন্ত্রী
অতএব কোনো স্ত্রীলোক নয় পুরুষ, এটি হচ্ছে ই বচন। অতএব এটি কি, এটি হচ্ছে ই বচন হবে। অর্থাৎ কোনো মন্ত্রী নয় পুরুষ, এটি ই বচন, কারণ এটি নয় হয়েছে, নয় শব্দটি দেখতে পাচ্ছ রয়েছে, তাই এটি ই বচন, তাই মিথ্যা হয়েছে। কোনো, এরপর দেখতে পাচ্ছ সকল স্ত্রীলোক হয় মন্ত্রী, এটি সকল যেহেতু আছে, সকল হলে কিন্তু এ বচন হয়, তাই এটি স্বীকার করছে, তাই এটি সদর্থক বচন এ বচন হয়েছে। অতএব কোনো স্ত্রীলোক নয় কি পুরুষ, অর্থাৎ এটিও ই বচন হয়েছে। তোমরা বোঝার সুবিধার্থে বলি একটা কথা, যে প্রথম যদি আশ্রয় বাক্য ই বচন হয় এবং শেষের সিদ্ধান্ত বাক্যটি যদি ই বচন হয়, সেক্ষেত্রে কিন্তু সেই যুক্তিটি বৈধ যুক্তি হবে। অর্থাৎ মাঝের কিন্তু দ্বিতীয় আশ্রয় বাক্যটি সেক্ষেত্রে সদর্থক হতে হবে। এক্ষেত্রে যুক্তিতে হেতু বাক্য মিথ্যা কিন্তু সিদ্ধান্ত সত্য হওয়া সত্ত্বেও যুক্তিটি বৈধ, কেননা সিদ্ধান্তটি যুক্তি পদ্ধতি নিয়ম অনুসরণ করে আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য থেকে কি অনিবার্যভাবে নিঃসৃত হচ্ছে। এরপর বৈধ যুক্তির আকার। বৈধ যুক্তির আকার বলতে বোঝায় সেই আকারের অন্তর্গত সব যুক্তিই বৈধ। উদাহরণ হিসেবে বলা যায় কি, সকল এম হয় পি, সকল এস হয় এম, অতএব সকল কি এস হয় পি। এই ছিল আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। 3 নম্বরের প্রশ্ন দুটি কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ভালোভাবে বুঝে পড়ো। অবশ্যই পরীক্ষায় যদি প্রশ্নটি আসে অবশ্যই লিখে আসতে পারবে এবং ভালো ফলও পাবে, অর্থাৎ ভালো নাম্বার পাবে। আজকের ক্লাসটা এই পর্যন্তই।